আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন রেখে ভিডিওটা শুরু করি। ভূমিকম্প কি প্রতিরোধ করা যায়? প্রশ্নের উত্তরটা আমরা ভিডিওর শেষে বলবো। আলোচনায় আসি এবং আলোচনার শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, একজন সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবং একটা প্রতিষ্ঠানে কর্মরত আছি। পাশাপাশি স্ট্রাকচার রিলেটেড বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছি এবং শিখতেছি। সেই আলোকেই কিছু কথা বলবো। প্রথমে আসি কেন এই টপিকে ভিডিও করছি। আমাদের দেশটা ছোট একটি দেশ, একটা ভূখণ্ড। এই দেশে ভূমির তুলনায় জনসংখ্যা বেশি। এটা যেমন একটা সমস্যা বলতে পারি, আবার এটাকে আমরা এই জনসংখ্যাকে আমরা সম্পদ হিসেবেও ধরতে পারি। কিন্তু আমরা ছোট সময় থেকেই দেখে আসতেছি জনসংখ্যাকে শুধুমাত্র অভিশাপ হিসেবেই ধরা হয়। তো মূল টপিক এটা না, মূল টপিক হচ্ছে আমাদের এই ঘনবসতিপূর্ণ রাষ্ট্রে যদি বড় ধরনের কোনো ভূমিকম্প হয়, সেই ক্ষেত্রে আমাদের অবস্থাটা আসলে কি হতে পারে। রিসেন্টলি বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া ভূমিকম্প নিয়ে আপনারা নিশ্চয়ই অনেক নিউজ, অনেক আর্টিকেল এবং অনেক পোস্ট বা স্ট্যাটাস দেখেছেন। আপনাদের অনেক ধারণাই হয়েছে বাংলাদেশের ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে কতটা ঝুঁকিপূর্ণ বা কী অবস্থায় আছে। আমাদের দেশটা মূলত একটি বদ্বীপ এবং আমাদের দেশটার সৃষ্টি হয়েছে পলি জমতে জমতে, এবং আমাদের দেশের বেশ কয়েকটি ফল্ট রয়েছে। ফল্টকে যদি আমরা সহজভাবে বলি তাহলে আমরা বলতে পারি যে দুটা পাথর বা দুটা প্লেটের সংযোগ স্থলকেই ফল্ট বলা হয়। তো আমাদের পৃথিবীটা তো গোল এবং এই পৃথিবীর উপরের স্তরে আমরা বসবাস করি। আরও বিভিন্ন স্তর রয়েছে। তো এই স্তরের উপরের স্তরের দিকে প্লেটের মতন কিছু অংশ রয়েছে যা এক একটা আরেকটার সঙ্গে লেগে আছে। তো এই প্লেটগুলো যখন সরানড়া করে বা এটা প্রতিনিয়তই অল্প অল্প পরিমাণ সরতেছে, যা আমরা অতটা অনুভব করতে পারছি না, কিন্তু এই প্লেটগুলো যখন সরানড়া করে তখন আমরা এই কম্পনটা বুঝতে পারি। তখন আমাদের মনে হয় এই মাটি, এটা তো আমরা শক্ত স্তর হিসেবেই জানি, এই শক্ত স্তরটাই যখন পানির ন্যায় আচরণ করে তখন ওইটাকেই আমরা ভূমিকম্প হিসেবে জানি। একটা ঢেউ চলে যায় যা আমাদের সকলকে এবং আমাদের স্থাপনাগুলোকে কাঁপিয়ে তোলে। এছাড়া আমরা মাঝে মধ্যেই ভূমিকম্প অনুভূত হই, কিন্তু সেটার কেন্দ্রস্থল বা ভূমিকম্পর যে কেন্দ্রস্থল থাকে সেই কেন্দ্রস্থলগুলো আমাদের ভূখণ্ডের মধ্যে ছিল না, এটা অন্য দেশে ছিল। তার একটা ইফেক্ট আমরা অনুভব করেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশের মধ্যেই ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এবং রিসেন্টলি ঢাকার খুব কাছেই নরসিংদীতে যে ভূমিকম্পটা হয়ে গেল এবং তারপরে ঢাকার মাঝেও যে ভূমিকম্পগুলো হলো, এটা কিন্তু আমাদের চিন্তা, শুধু আমাদের না,
বাংলাদেশের অনেক গবেষক যারা আছে এরাও এটা নিয়ে বেশ চিন্তিত। আর ভূমিকম্প অনেক গবেষণা করে দেখা গেছে যে একটা বড় ভূমিকম্প থেকে আরেকটা বড় ভূমিকম্প হতে মোটামুটি 100 বছর সময় লাগে। তো সেই ক্ষেত্রে আমরা যদি সবথেকে বড় ভূমিকম্প ধরে থাকি বাংলাদেশের জন্য 18 সাল, তারপর থেকে কিন্তু 100 বছর পার হয়ে গেছে। তার মানে এখন আমরা কিন্তু ভূমিকম্পর সেই বড় ধরনের একটা ভূমিকম্পের ঝুঁকিতে আছি। আচ্ছা, তাহলে এই ঝুঁকিতে আমরা আসলে কি করতে পারি? এই ভূমিকম্পকে মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব? আমি যদি ছোট করে বলি, ভূমিকম্প এটা আমাদের স্রষ্টা আল্লাহ প্রদত্ত এবং প্রাকৃতিক একটা বিপর্যয়, যা আমাদেরকে মেনে নিতে হবে এবং এইটা আমরা মোকাবেলা করার সাধ্য রাখি না, কিন্তু আমরা সমাধানের পথ খুঁজতে পারি। কিভাবে এই ভূমিকম্পর সাথে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি, যেমনটি আমরা করোনার মধ্যে করেছিলাম। করোনা একটা বিপর্যয় ছিল, তখন আমরা কিছু নিয়ম ফলো করেছি। তখন আমাদের মৃত্যু ভয়টা খুব বেশি ছিল, যার জন্য আমরা নিয়মটাকে খুব সচেতনভাবে মেনে চলেছি। কিন্তু তার কিছুদিন পরে আবার আমরা সব কিছু ভুলে গেছি। আমাদের স্বভাবটাই ভুলে যাওয়া, যেহেতু আমরা মানুষ, আমরা ভুলে যাই, আমরা কোনো নীতিকে তোয়াক্কা করি না। আবার যখন কোনো বিপর্যয় আমাদের সামনে আসে, তখন আমরা সেই বিপর্যয়কে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ি, ছোটাছুটি করি, কিন্তু সমাধান খুঁজি না। আচ্ছা, আমাদের দেশে যে ভূমিকম্পটা হলো, এর মাত্রা ছিল 5.5, আবার অনেকেই বলছে 5.7, তো যেটাই হোক। তো এই মাত্রার থেকেও তো অনেক বেশি মাত্রায় ভূমিকম্প আরও অন্য অন্য দেশে হচ্ছে। আমরা যদি জাপানকে বলি, সবাই তো জানে যে জাপান একটা ভূমিকম্প প্রবণ দেশ এবং সেখানে অনেক বড় বড় ভূমিকম্প হয়, ভূমিকম্পর সাথে সুনামিও হয়। তাহলে এই জাপান কিভাবে টিকে আছে বা এই ভূমিকম্পর সাথেই কিভাবে তালে তাল মিলিয়ে চলছে, এবং সেখানে কিন্তু সকল কিছুই ভালো মতন চলতেছে এবং একটা উন্নত রাষ্ট্র হিসেবে সমাদিত আছে। সেখানে অনেক হাই রাইজ বিল্ডিং আছে, অনেক বড় বড় স্থাপনা আছে এবং প্রতিনিয়তই তারা ভূমিকম্প ফেস করছে। তাহলে তারা পারলে কেন আমরা পারছি না, বা আমরা কেন ভয় পাচ্ছি? আমি যদি রিসেন্টলি একটা ঘটনা বলি, আমাদের ঢাকা ভূমিকম্প হওয়ার পরেই বেশ কিছু ভবন হেলে পড়ছে, বেশ কিছু ভবনে কিছু ক্র্যাক আসছে। তো আমরা কি করলাম, সকলেই করলাম যে আমরা তাইলে আর বিল্ডিংয়ে থাকবো না, আমরা সব গ্রামে চলে আসলাম ঢাকা থেকে। তাহলে গ্রামে এসে কি আমাদের লাভটা হলো নাকি এটা তো আমাদের জন্য আরও একটা বড় বিপর্যয় নিয়ে আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদের বেকারত্ব আরও বেড়ে যেতে পারে, কর্মসংস্থান হারাইতে পারি। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ওইটা না করে এটার সমাধানের দিক যাইতে হবে। সমাধান কি? আমাদের যেসব ভবন বিল্ডিং কোড মেনে করা হয় নাই, সেই বিল্ডিংগুলো কি করা যাইতে পারে তার একটা অ্যাসেসমেন্ট করা যাইতে পারে। তার জন্য আমাদের দেশে অনেক ভালো এক্সপার্ট আছে, আমাদের দেশের বাইরে থেকেও আমরা এক্সপার্ট হায়ার করতে পারি। হায়ার করে আমরা কিন্তু সেই ভবনগুলোকে চেক করে, যেটা আমরা রাখতে পারবো বা রাখার জন্য যদি আমাদের রেট্রোফিটিং করতে হয় বা ভবনের কাঠামোগত যদি কোনো সমস্যা থাকে, সেই জিনিসগুলো আমরা রিপেয়ার করতে পারি, তাহলে কিন্তু আমরা সেখানে বসবাস করতে পারি এবং আমাদের ভয় পাওয়ারও কিছু নেই। এরপরে আসি, নতুন যে ভবনগুলো হবে, এই ভবনগুলো আমরা বিল্ডিং কোড মেনে করতে পারি, অভিজ্ঞ প্রকৌশলীর পরামর্শ অনুযায়ী করতে পারি।
এইভাবে যদি আমরা সচেতন হয়ে যাই সাধারণ মানুষ, তাহলে ভূমিকম্পর সাথে আমরা মানিয়ে চলতে পারবো। তাহলে এখন আসি যে আমরা আসলে কেন পারতেছি না। এর অন্যতম একটি কারণ, আমরা আসলে কোনো নিয়মকেই সঠিকভাবে মানি না। আমাদের বিপর্যয় কেটে গেলে আমরা সব কিছু ভুলে যাই। এই বিষয়ে আমাদের সঠিক ইঞ্জিনিয়ারের কাছে আসতে হবে, ইঞ্জিনিয়ারের পরামর্শ বাড়ি নির্মাণ করতে হবে। তাহলে আশা করি এই ধরনের সমস্যা হবে না। এরপরেও কিছু কথা থেকে যায়, তারপরেও কেন হচ্ছে না? অনেকেই তো ইঞ্জিনিয়ার পরামর্শ নিচ্ছে, তারপরে তো সমস্যা হচ্ছে। আমি যেহেতু লোকালি কাজ করি, তো আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমরা যে প্ল্যান ডিজাইন করে দেই, এরপরে কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তবে ওই জিনিসটাই করা হয় না। নর্মালি কনস্ট্রাকশন কাজ 100% অ্যাকুরেট করা সম্ভব না। যত টাকা সম্ভব আমাদের উচিত রুলস মেনটেন করে কাজ করা। আমরা বেশিরভাগই দেখি যে আমরা একটা প্ল্যান ছেড়ে দেওয়ার পরে বা একটা ডিজাইন ছেড়ে দেওয়ার পরে ভবন মালিক যিনি আছেন উনি এবং তার আরও ঘনিষ্ঠ পরামর্শক যারা থাকেন, পাশাপাশি আমাদের যারা নির্মাণ শিল্পী আছেন, এরা অনেক কিছু নিজে নিজে করে ফেলে। তো এই ক্ষেত্রে কিন্তু যে আমরা আসলে আমরা ডিজাইন করার পরেও সঠিকভাবে কিন্তু আমরা ভবন নির্মাণ করতে পারি না। তাহলে আমাদের কি করতে হবে? সর্বপ্রথম ভবন যারা করবেন, ভবন মালিক যারা, এদেরকে সচেতন হইতে হবে। তো এরা যদি সচেতন হয় এবং আমরা সাধারণ জনগণ যদি সচেতন হই, তাহলেই এই ভূমিকম্প সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো। জাপানের মতন দেশে তারা প্রযুক্তি ব্যবহার করে তারা কিন্তু ঠিকই হাই রাইজ বিল্ডিংগুলো তৈরি করছে। কারণ সেখানে তাদের যে জনগণ যারা আছেন, তারা নিয়মকে সঠিক গুরুত্ব দিচ্ছে, যার কারণে এটা সম্ভব হয়েছে। কিন্তু আমাদের দেশে যদি আমরা চিন্তা করি, এটা আমাদের জন্য একটা অলীক কল্পনা ছাড়া আর কিছুই না। তো এই জন্য আমি আশা রাখি যে এই যে রিসেন্টলি ভূমিকম্প হয়েছে, এরপর থেকে আমরা সঠিকভাবে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে তারপর বাড়ি নির্মাণ করব। এখন থেকে আমরা সচেতন হব এবং ভূমিকম্প সহনীয় বিল্ডিং তৈরি করব। ভিডিওর প্রথমে আমি একটি প্রশ্ন রেখেছিলাম, ভূমিকম্পকে আসলে প্রতিরোধ করা যায়? আমি কথার মধ্যে টপিকটা অলরেডি বলে ফেলেছি, তারপরেও বলছি। উত্তরটা হচ্ছে ভূমিকম্প প্রতিরোধ করা যায় না। ভূমিকম্পর সাথে আমাদের নিজেদেরকে তাল মিলিয়ে চলতে হয়। ধন্যবাদ।